আমাদের বিপক্ষে লামিন ইয়ামালকে আরো ভালো করতে হবে, যেমনটা তিনি করেছেন। তাকে ছাড়িয়ে যেতে হবে, ছাপিয়ে যেতে হবে, তবেই আমাদেরকে পিছনে ফেলে ফাইনালে যেতে পারবে স্পেন। এরকমই একটা থ্রেট কিংবা এরকমই একটা কথা সমালোচনা হয়তো ঈর্ষাকাতর হয়েই বলেছিলেন র‍্যাবিয়ট ম্যাচের আগে। এবং দেখুন তারপরে কি হলো, এই র‍্যাবিয়টকে সাক্ষী রেখে লামিন ইয়ামাল কি চমৎকার একটা গোল দিলেন। মাই গুডনেস, চমৎকার গোল হয়েছে সেটা। এবং তার ওই গোলের পরে কিন্তু ফ্রান্স রীতিমতো তারা তারা মেন্টালি ডাউন হয়ে পড়ে, কারণ ওই রকম একটা মোমেন্টে যখন ওই রকম একটা গোল আপনি দেখে ফেলেন, আপনার এগেনস্টে হয়ে যায়, তখন যে মোমেন্টাম আপনি গ্যাদার করেছিলেন সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে বাধ্য। এবং দেখুন যে স্পেন এবং ফ্রান্সের মধ্যকার ম্যাচটি হয়েছে, স্পেন টুর্নামেন্টে থ্রু আউট দ্য টুর্নামেন্ট চমৎকার ফুটবল খেলেছে, প্লেজার ফর আই ফুটবল তারা খেলেছে। এবং এই যে ফুটবল তারা খেলেছে তার অধিকাংশ কৃতিত্ব কাকে দিতে হবে? দুই উইঙ্গারকে দিতে হবে। এক পাশে লামিন ইয়ামাল এবং আরেক পাশে নিকো উইলিয়ামস। এই যে উইলিয়ামস এবং ইয়ামাল দুইজনের যে কম্বিনেশন, তার কারণে কিন্তু স্পেনের কাজটা অনেকাংশে সহজ হয়ে গিয়েছে। এই যে স্পেনের কাজটা সহজ হয়ে গিয়েছে এবং যার প্রতিশ্রুতি বা প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ফাইনালে উঠে গিয়েছে। এবং ফাইনালে তারা মুখোমুখি হবে 15 তারিখে রাত 1টায়, কার সেটিও আমরা জানতে পারবো খুব শীঘ্রই। তবে এই ম্যাচ নিয়ে একটু কথা বলতে চাইবো। এই ম্যাচে আমরা যেটা দেখেছি যে স্পেন আসলে জিতলো কোথায়? স্পেন জিতেছে হচ্ছে মিডফিল্ডে। আমরা জানি স্প্যানিশ মিডফিল্ড যে পজিশনটা বরাবর ঐতিহাসিকভাবে দারুণ সমৃদ্ধ, এবং এই ম্যাচেও তারা কিন্তু ফ্রান্সকে ওই মিডফিল্ডে ডমিনেট করে জিতেছে। কিভাবে? ফ্রান্সের মিডফিল্ডে আসলে যেটা ছিল সেটা হচ্ছে ফিজিক্যালিটি, যেটা ছিল না সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি, এবং এক্স্যাক্টলি এই দুটো জিনিসই ছিল হচ্ছে স্পেনের মিডফিল্ডে। এবং উপরন্তু তারা এই যে লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে এতটা ড্রব্যাক্স করে নিয়ে এসছে, এতটা নামিয়ে নিয়ে এসছে। এবং সেম গোজ ফর হচ্ছে আমাদের মোরাতা। এই যে মোরাতা কোথায় নেমে এসেছিল এবং সবাই মিলে নিউমেরিক্যাল যে সুপিরিয়রিটি সেটা অর্জন করেছিল স্প্যানিশ মিডফিল্ড পজিশনটাতে, এবং যার কারণে ফ্রান্স যে প্রেসিং করানোর চেষ্টা করে নাই তা কিন্তু না। একটা পর্যায়ে যে ফ্রান্স আসলে বুঝতে পেরেছে যে না ভাই, আজকে আমরা পারবো না, আজকে আমাদের দিন না। মিডফিল্ডে আপনার তিনজন, আপনি এখন ছবিটা দেখতে পাচ্ছেন যে আপনার 3 ম্যান প্রেসিং আপনি করছেন, তাহলে আপনি কেন এখানে হচ্ছে মানে আপনার যারা অপোনেন্ট রয়েছে তাদেরকে এত ফ্রিডম দিচ্ছেন, এত স্পেস কেন দিচ্ছেন যে তারা স্মুথলি যেন পাসিং করে? তাদেরকে আপনি তো এত স্পেস দিতে পারেন না। আপনি যদি তাদেরকে ওই 3 ম্যান প্রেসিং করেন তাহলে আপনি তাদেরকে চার্জ করেন, হয় চার্জ করবেন, নাহলে একজনকে আপনি আরো পিছনে নামায় দেন যেন নিউমেরিক্যাল সুপিরিয়রিটি আপনার দল পায়, মিডফিল্ডে নামায় দেন তাকে। 3 ম্যান প্রেসিং যদি আপনি করেন তাহলে হয় আপনাকে চার্জ করতে হবে, নাহলে 2 ম্যান রেখে 1 ম্যানকে আপনি পিছনে নামায় দেন। আপনি স্মুথলি তাদেরকে পাসিং করতে দিচ্ছেন, তাহলে জিনিসটা কেমন হলো? এবং এর ফল কিন্তু আপনি হাড়ে হাড়ে ভোগ করেছেন। এবং এই যে 3 নম্বর কাজটাতে যেটাতে আমি বলতে চাইবো যে মিডফিল্ডে আমরা অনেক সময় দেখেছি এমবাপ্পেকে কিন্তু নামিয়ে দিয়েছেন দিদিয়ের দেশমস, এবং তিনি এমবাপ্পে এই যে ফলব্যাক করলো, ফলব্যাক করার কারণে একজন এক্সট্রা নিউমেরিক্যাল পার্সন কিন্তু মিডফিল্ডে চেয়েছিল ফ্রান্স, কিন্তু সেটা কিন্তু আসলে হিতে বিপরীত হয়েছে। কিভাবে হিতে বিপরীত হয়েছে? আপনারা যদি 2 নম্বর গোলটা দেখেন তাহলে দেখবেন, এই মুহূর্তে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এমবাপ্পে তিনি কিন্তু আসলে কতটা নেমে এসেছেন। কোলো মুয়ানি তিনি কিন্তু নাচো ফার্নান্দেজকে এখানে প্রেসিং করছেন, এবং নাচো ফার্নান্দেজকে প্রেসিং যখন করছেন কোলো মুয়ানি, তখন এমবাপ্পে বুঝে গিয়েছেন যে একটা ফরওয়ার্ড পাস আসতে চলেছে নাচোর কাছ থেকে, এবং তিনি আরেকটু ফলব্যাক করলেন। এবং ফলব্যাক করার পরে দেখুন এখানে এবার হচ্ছে নাচো কিন্তু বলটাকে দিয়ে দিলেন লামিন ইয়ামালের কাছে। লামিন ইয়ামাল কতটা ফলব্যাক করেছে, এই লামিন ইয়ামালের কাছে যখন বলটা গিয়েছে এমবাপ্পে তার থেকে হয়তো সর্বোচ্চ 2 ফিট দূরে, তাহলে এখানে লামিন ইয়ামালকে চার্জ করার দায়িত্বটা কার? অবশ্যই এমবাপ্পের। সেটা কিন্তু এমবাপ্পে করেননি, কি করেছে সেটা পরের এসে দেখছি। এখানে আরো তার পেছনে রয়েছেন হচ্ছে র‍্যাবিয়ট। এখন র‍্যাবিয়ট যদি লামিন ইয়ামালকে চার্জ করতে আসে তাহলে এই পাশে দেখেন অলমো দাঁড়িয়ে রয়েছে, দানি ওলমো কিন্তু ফ্রি স্পেস পেয়ে যাবে। আবার চুয়োমেনি দায়িত্ব না যে ও ওখান থেকে এখানে এসে এই প্রেসটা করবে, কিংবা থিও হার্নান্দেজ যে এই পাশে দাঁড়ানো রয়েছে তারও দায়িত্ব না যে সে লামিনকে যে চার্জ করবে। অর্থাৎ লামিন কিন্তু এখানে এমবাপ্পের ম্যান, অর্থাৎ এমবাপ্পেকেই লামিন ইয়ামালকে চার্জটা করতে হবে। কিন্তু এমবাপ্পে কি করলো দেখুন, লামিনকে ফ্রিলি যেতে দিল। অর্থাৎ এই যে সিউডো প্রেসিং হচ্ছে এমবাপ্পে করলো সেটা কিন্তু আসলে কোনো কাজে আসেনি। এবং এবারে কি হলো দেখুন, লামিন বেরিয়ে তো গেল, বেরিয়ে যাওয়ার পরে কিন্তু র‍্যাবিয়টকে বাধ্য হয়ে তার পজিশন ছেড়ে এসে দানি ওলমোকে ফ্রি করে দিয়ে লামিন ইয়ামালকে চার্জ করতে আসতে হলো। এবং লামিন ইয়ামাল এক্ষেত্রে বুদ্ধিদীপ্তভাবে কি কাজটা করলো, লামিন ইয়ামাল এক্ষেত্রে হচ্ছে দানি ওলমোকে একটা ফরওয়ার্ড বল বাড়িয়ে দিল। এই যে ফরওয়ার্ড বলটা দানি ওলমো পেয়ে গেল, এবং দানি ওলমো তারপরে কি করলো, একদম দেখুন হেসুস নাভাস যিনি রাইট উইং এ দাঁড়ানো তখন ফ্রি, একেবারে ফ্রি, কতগুলো স্পেস, কতগুলো অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম নিয়ে ওখানে দাঁড়িয়ে আছেন হেসুস নাভাস চমৎকার একটা ক্রস করলো, কোনোভাবে সেটা আবার দানি ওলমো পেয়ে গেলেন, এবং মোমেন্ট অফ ব্রিলিয়ান্স এবারে হচ্ছে দানি ওলমো গোলটা করে ফেললেন।
অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে মিডফিল্ডে কিন্তু যে ব্যাটেলটা হয়েছে, মিডফিল্ডে আপনি এমবাপ্পেকে দিয়ে সিউডো প্রেসিংটা করাচ্ছেন, এমবাপ্পে তো প্রেসিং করতে জানেন না আসলে, এমবাপ্পে যে প্রেসিংটা করেছেন সেটা হয় নাই আসলে এখানে, এই কারণেই কিন্তু মানে এই যে সেকেন্ড গোলটা খেয়ে গেল হচ্ছে ফ্রান্স। তো সামগ্রিকভাবে স্পেন যে ফুটবলটা খেলছে, আমরা অনেক সময় বলি কি যে হচ্ছে স্পেন মানেই টিকি টাকা, কিন্তু ভাই যেটা এটা খেলছে এটা টিকি টাকা না আসলে। আপনি তিনটা ম্যান তিন জায়গায় দাঁড়ানো আছে বইলে যে আপনি এটা টিকি টাকা বলবেন, এটা হবে না আসলে, এটা টিকি টাকা ছিল না। টিকি টাকা জিনিসটা 2010 না, এটা 2024-এর স্পেন এইটা, ঠিক আছে। তার মানে এখানে যেটা হয়েছে ট্রায়াঙ্গেল চমৎকারভাবে পজিশনাল প্লে, পজিশনাল বিল্ড আপ কখন করেছে স্পেন, পজিশনাল বিল্ড আপ করেছে যখন তাদের ফ্রান্স তাদের যে প্রেসিংটা সেটাকে একটু ঢিলে করেছে, তখন কিন্তু পজিশনাল যে বিল্ড আপ সেটা করেছে। আদারওয়াইজ কিন্তু এই যে লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস তারা বারবার তারা ফল ব্যাক করেছে, ফল ব্যাক করে নিউমেরিক্যাল সুপিরিয়রিটি নিয়ে একটা লং বল নিয়ে তারপরে কিন্তু এই যে রেস্ট ডিফেন্সকে ভেদ করে তারা হচ্ছে অ্যাটাকগুলো ক্রিয়েট করেছে। অন্য ক্ষেত্রে অর্থাৎ ডিরেক্ট বলেও তারা যেমন খেলেছে, পজিশনাল বিল্ড আপটাও করেছে, অর্থাৎ এই স্পেন দলটা কিন্তু ডাইনামিক, যার কারণে আমার যারা পরিচিত মানুষ আছেন যাদের সাথে আমি ফ্রিকোয়েন্টলি কথা বলি কিংবা ফুটবল নিয়ে যাদের সাথে আমার কথা হয়, তারা প্রত্যেকেই জানেন, প্রত্যেককেই বলেছি যে স্পেন এবার এই ইউরোর চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, এবং এখনো এই ভিডিওতে আমি এই কথাই বলবো যে স্পেন এইবার ইউরোর চ্যাম্পিয়ন দল হতে যাচ্ছে, নো ম্যাটার হোয়াট এভার হ্যাপেন্স আদারওয়াইজ। তো সামগ্রিকভাবে স্পেন দলটা কিন্তু ডাইনামিক, স্পেন দলটা কিন্তু চমৎকার, স্পেন দলটায় প্রচুর ভালো ভালো প্লেয়ার রয়েছেন তাদের পজিশনে যারা অন্যতম বিশ্ব সেরা, বিশ্বের অন্যতম সেরা, যার কারণে এই যে দে লা ফুয়েন্তের জন্য, যিনি আবার হচ্ছে আর্জেন্টিনার স্কালোনির গুরু, তার জন্য কাজটা আসলে সহজ হয়ে যাচ্ছে। তো স্পেনের খেলা কেমন লাগলো, ফ্রান্সের খেলা কেমন লাগলো, ম্যাচ সামগ্রিকভাবে কেমন এনজয় করেছেন লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।